হ্যালো ফ্রেন্ডস, আমি সব্যসাচী রায় আবার আপনাদের সামনে এসেছি। যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি গত কয়েকদিন ধরে, সেই বিষয়ের রেশ ধরে একটা জিনিস আজকে আমরা যারা মডার্ন লাইফস্টাইলে অভ্যস্ত, বিশেষ করে তারা একটা ক্যালকুলেশন করি সবসময়। তো এই ক্যালকুলেশন করাটা খুবই ভালো, কারণ এই বিশ্ব জগৎ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সবটাই ক্যালকুলেশনের উপরে চলছে। আজকে কয়েক হাজার বছর পরে কখন অমাবস্যা হবে, জোয়ার ভাটা হবে, পূর্ণিমা হবে, এ যেমন ক্যালকুলেশন করে ম্যাথামেটিক্সের মাধ্যমে আমরা বের করে ফেলতে পারি, ঠিক সেরকম আরেকটা দিকও খুব ভালোভাবে আমরা যদি ভাবি, সেটা দেখবো যে এই প্রকৃতি বা এই নেচার এই ম্যাথামেটিক্স অনুযায়ী চলে। সেই জন্য আমাদের ম্যাথামেটিক্স ক্যালকুলেশন মিলে যায়। তো আজকে আমরা যে বিব্রত যে হেলথ নিয়ে, সেই হেলথ নিয়েও কিন্তু আমাদের ক্যালকুলেশনের কোনো শেষ নেই। কারণ আমরা প্রথম থেকে একটা বাচ্চা জন্মানো থেকে শুরু করে বিভিন্ন রকম হেলথ স্কিম, বিভিন্ন রকম আমরা হেলথ ওরিয়েন্টেড যে ইন্স্যুরেন্সগুলো আছে, সেই ইন্স্যুরেন্স করে আগে থেকে আমরা মাইন্ডসেট করে নিই যে এই একটা খরচ আমার হবেই, আমার হেলথের জন্য এই পারপাস এটা লাগবে। তো এইভাবে আমরা আমাদের মাইন্ডটাকে আমরা আমাদের মাইন্ডটাকে সেট করে নিয়েছি যে আমার একটা ক্যালকুলেশন করে চলতে হবে। কিন্তু সেই ক্যালকুলেশনটা নেগেটিভ দিক থেকেই চলছে। কারণ ক্যালকুলেশনটা যদি এরকম হতো যে আমার নেক্সট জেনারেশনকে বা আমার বাচ্চাকে আমি এইভাবে পড়াবো, এইভাবে পড়াশোনা করাবো, যাতে করে আগামী দিনে সে এটাকে নিয়ে রিসার্চ করে কিছু আবিষ্কার করতে পারে, সেই ধরনের ক্যালকুলেশন কিন্তু নেই। আজকে যে ক্যালকুলেশনটা, সেই ক্যালকুলেশনটা ট্র্যাডিশন ওয়াইজ চলছে। এবং আমাদের দেশের যারা শিক্ষিত, বিচক্ষণ, বুদ্ধিমান ব্যক্তি রয়েছেন, তারাও পর্যন্ত এই জায়গাটাকে যে বর্ডার লাইন টেনে দিয়েছে, সেই বর্ডার লাইন সম্পর্কে আমি একটা বিখ্যাত উক্তি বলি। এই জায়গাটায় আমি যদি এরকম ভাবে বলি যে একটা মানুষ জীবিত না একটা মানুষ মৃত, তার একটা সংজ্ঞা হয়। তো সেই সংজ্ঞাটা এরকম যে যদি কোনো মানুষ নলেজ অ্যাকোয়ার করা বন্ধ করে দেয়, অর্থাৎ সেই জায়গাটা যদি সে একটা বর্ডার লাইন টেনে দেয় যে আমার আর নলেজ অ্যাকোয়ার করার প্রয়োজন নেই, তার মানে সে মৃত ব্যক্তি। আর যতদিন সে নলেজ অ্যাকোয়ার করতে থাকছে, তার মানে সে জীবিত ব্যক্তি। তো আমরা এই যে ইউনিভার্সে অবস্থান করছি, তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা যে যত জ্ঞানী হই না কেন, তো ইউনিভার্সের সাপেক্ষে সেটা একটা ডাস্ট পার্টিকেল। এবং আমরা যে নলেজটা অর্জন করি, সেই নলেজটা অ্যাকচুয়াল নেচারের সাপেক্ষে খুবই নগণ্য, খুবই নগণ্য। তো আজকে সেই জন্য বিখ্যাত ব্যক্তিরা বলছেন যে আপনাকে ভাবতে হবে যে এভরি ডে ইজ এ স্কুল ডে, অর্থাৎ আমাকে প্রতিদিন কিছু না কিছু শিখতে হবে। কিন্তু আমরা আমাদের হেলথ ওরিয়েন্টেড বিষয়ে এসে, বিশেষত যেটা লাইফস্টাইল ডিজঅর্ডার, সেই লাইফস্টাইল ডিজঅর্ডারে এসে এমন একটা এনভায়রনমেন্ট আমাদের গ্লোবাল সোসাইটিতে তৈরি হয়ে গেছে যে সেখানে এই বিষয়গুলোর উপরে যে আমরা এর বাইরে বেরোতে পারবো না, এই ট্র্যাডিশনাল মেথডেই আমাকে চলতে হবে। আজকে যদি আমরা এই বডি নিয়ে একটু আলোচনা করি, তো তার আগে আরেকটা আমি বিখ্যাত উক্তি বলি, একটু মাফ করবেন, কিন্তু বিখ্যাত উক্তিটা আমার না, এবং অনেকেই জানেন এটা, যে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ একটা বিখ্যাত উক্তি করেছিলেন যে আমি জানি না বা আমি বুঝি না মানে আর কেউ জানে না বা আর কেউ বোঝে না, এই চিন্তা ভাবনা করা বা এত বড় ধৃষ্টতা আপনি পান কোথা থেকে? সুতরাং এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অনেকে অনেক কিছু জানতে পারে, এবং জ্ঞান যেখানে ইনফিনিটিভ, জ্ঞান যেখানে অসীম, তো সেখানে জানার কোনো শেষ নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি আমরা একটুখানি চিন্তা করি, একটু ফ্ল্যাশব্যাক করি, আমাদের এই যে হিউম্যান বডিটা আজকে অসুস্থ হচ্ছে, এই হিউম্যান বডি নিয়ে যদি একটুখানি চিন্তা করি, তো এখানে আনবিলিভেবল আনবিলিভেবল বা অবিশ্বাস্য ক্রিয়াকাণ্ড চলে। এবং এই ক্রিয়াকাণ্ড কারুর দ্বারা নিয়ন্ত্রিত নয়, এবং এই ক্রিয়াকাণ্ডটা আমার জন্মের আগে থেকে এভাবে চলে আসছে অ্যাকর্ডিং টু নেচার। সেখানে আজকে যদি মডার্ন সায়েন্সের সামনে কিছু প্রশ্ন তুলে ধরা হয়, যে আজকে আমি আমার একজন কেমিস্ট্রি টিচার ছিলেন, উনি পড়াতে পড়াতে একটা কথা বলতেন যে হোয়াট ইজ অ্যাটম, তো নোবডি নোজ। তো উনি জোকস করে বলতেন হোয়াট ইজ অ্যাটম, নোবডি নোজ। তো সুতরাং হোয়াট ইজ গড, নোবডি নোজ। সুতরাং অ্যাটম ইজ প্রেজেন্ট, সুতরাং গড ইজ প্রেজেন্ট, ব্যাপারটা এরকম। তো সুতরাং আজকে আমরাও জানি না যে হোয়াট ইজ লাইফ, অ্যাকচুয়ালি লাইফ কি, লাইফটা কোথায় থাকে। এই যে আমি কথা বলছি, কে কথা বলছে অ্যাকচুয়ালি আমার সেটা কিন্তু অদৃশ্য। তো এই যে ইনভিজিবল যে ব্যাপারটা আমাদের মধ্যে চলছে, এই যে নলেজ যে ইনফিনিটিভ, এই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি সামান্যভাবে চিন্তা করি, আমি যদি অ্যাকর্ডিং টু সায়েন্স বলি, আজকে আমি যে সত্তাটা এখানে আপনাদের সামনে কথা বলছি, এই সত্তাটা একদিন সূর্যে ছিল, বা এটাই হচ্ছে সায়েন্স। তখন আপনারা বলবেন এটা কিভাবে সম্ভব, বা আমি তো কখনো সূর্যে গেলে ঠিক থাকতে পারবো না বা বাঁচবো না। কিন্তু আমাদের সায়েন্স অনুযায়ী
এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো এক সময়ে সূর্য নামে একটা নক্ষত্র এবং তার পাশ দিয়ে আরেকটা নক্ষত্র যাওয়ার সময় তার থেকে যে একটা অংশ বিচ্ছিন্ন হয়ে কালক্রমে ঠান্ডা হয়ে পৃথিবী নামক গ্রহ বা আরো তার সঙ্গে আরো অনেকগুলো গ্রহ তৈরি হয়েছিল। তো এই যে ব্যাপারটা, এটা তো সবাই জানে। সুতরাং আমি আজকে পৃথিবীর বুকে যে আছি, তো অ্যাকর্ডিং টু সায়েন্স, যে ভরের নিত্যতা সূত্র বা শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী, যে এই নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের ভর এবং শক্তি দুটোই ধ্রুবক এবং কোনোটার বৃদ্ধি বা হ্রাস করা যায় না, শুধু এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয় মাত্র। তো সুতরাং আজকে যে আমি যে পাওয়ার কথা বলছি, মানে আমি যে সত্তা, এই যে শক্তিটা, তাহলে আমি সূর্যে ছিলাম, বাট এটা আমি কিন্তু আজকে আমি ফিল করার মতো অবস্থায় নেই যে আমি একদিন সূর্যে ছিলাম এই সৃষ্টির আগে। তো সুতরাং এটা একটা দিক। আর একটা দিক আজকে সাধারণভাবে ভেবে দেখুন, যে আজকে যদি আমরা বলি যে একটা স্পার্ম আর একটা ওভাম দুটো এক জায়গায় হওয়ার পরে একটা জাইগোট তৈরি করে, এবং যেটা একটা মাংসের দলার মতো, একটা মাংসপিণ্ড ছাড়া আর কিছুই নয় সেটা তখন। কিন্তু তার মধ্যে একটাই শুধু সাপ্লাই থাকে, সেটা হচ্ছে ব্লাড সাপ্লাই, এবং যেটার মধ্যে দিয়ে থাকে সেটা হচ্ছে আমলিকাল কর্ড। এই যে আমলিকাল কর্ড দিয়ে ব্লাড সাপ্লাই, এবং ব্লাডের মধ্যে কি মেকানিজম আছে আপনারা ভাবুন, যে সেখানে হৃৎপিণ্ড, লাংস, ব্রেন, ফুসফুস, সেখানে কিডনি, লিভার, 206টা হাড়, নার্ভ সিস্টেম, মাস্কুলার সিস্টেম থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সেখানে তৈরি হচ্ছে শুধু নয়, এবং সেটা সুন্দর একটা প্রসেসিংয়ে এবং একটা সুন্দর সিস্টেমে তৈরি হচ্ছে নতুন একটা হিউম্যান বিং বা নতুন একটা মানুষ বা নতুন একটা জীব তৈরি হচ্ছে। তো ঘটনা হচ্ছে, আজকে যদি সায়েন্সের কাছে প্রশ্ন করা হয় যে এই ব্লাডের মধ্যে যে হৃৎপিণ্ডটা ছিল এটা কি প্রুভেবল, আজকে ব্লাডের মধ্যে 206টা হাড় বা ব্লাডের মধ্যে যেগুলো ছিল এটা কিভাবে প্রুভ করা সম্ভব? যা যদি বলেন যে ওর মেটেরিয়ালস গুলো ব্লাডের মধ্যে ছিল, তাহলে কি মেকানিজমে এইটা তৈরি হলো? তাহলে সায়েন্স কেন এখনো পর্যন্ত সেই মেকানিজম তৈরি করতে পারছে না? ব্লাড তো বহু মানুষ ডোনেট করছে, তাহলে সেই ব্লাড দিয়ে আরেকটা হৃৎপিণ্ড তৈরি করে নেওয়া যেত। তো সুতরাং আজকে যে ন্যাচারাল প্রসেস, এই ন্যাচারাল প্রসেসকে মডার্ন সায়েন্স অটোমেটিক আখ্যা দিয়ে হাত ধুয়ে ফেলছে। এই জায়গাটাই আমার বক্তব্য, যেই যে ন্যাচারাল প্রসেসকে অটোমেটিক বলে যদি আমি হাত ধুয়ে ফেলি যে এটা অটোমেটিক হয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অটোমেটিক বলে কোনো সিস্টেম হয় কি? কারুর জানা যদি থাকে তাহলে কমেন্টে জানাবেন যে যে কোনো অটোমেটিকের পিছনে কারুর না কারুর হাত থাকে। তাহলে এখানে এই যে হৃৎপিণ্ড তৈরি হচ্ছে, একটা হিউম্যান বডি তৈরি হয়ে যাচ্ছে শুধুমাত্র ব্লাডের মাধ্যমে সাপ্লাই এসে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা এত বড় সায়েন্স চোখের সামনে, সেটা নিয়ে আমরা গবেষণা না করে আমরা শুধু বলছি সুগার, প্রেশার, থাইরয়েড, কিডনি ফেলিওর এগুলো সারে না। তো আমরা সারে না যদি বলে দিই, তাহলে আর কখনোই সেটাকে আমরা সারাতে পারবো বলে তো মনেই হয় না। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে যদি এটা একটা ব্লাড থেকে এত কিছু তৈরি হতে পারে অটোমেটিক, তাহলে আমি এখন এখানে বলতেই পারি যে আজকে অটোমেটিক যদি একটা হিউম্যান বডি তৈরি হতে পারে, তাহলে অটোমেটিক হিউম্যান বডির রোগগুলোও সেরে যেতে পারে। তো সুতরাং এখানে বলবেন তাহলে অটোমেটিক হতে গেলে একটা এনভায়রনমেন্ট দরকার, যেটা হচ্ছে ইউটেরাসের মধ্যে থাকে সেই এনভায়রনমেন্ট, এবং একটা জাইগোট যেটা শুক্রাণু এবং ডিম্বাণু দিয়ে গঠিত। তাহলে আমাকে খুঁজতে হবে যে এখানে কি আছে, কি এনভায়রনমেন্ট আমার বডিতে তৈরি করলে আমার যে সেলস গুলো সেগুলো ঠিকভাবে কাজ করবে। অ্যাকচুয়ালি দুনিয়াতে বহু রোগের যে নাম বলা হয় না, এই যে এতক্ষণ যে আপনাদের সামনে বলে আসছি, থাইরয়েড, কিডনি ফেলিওর, লিভার ফেলিওর, ফ্যাটি লিভার, ক্যান্সার, হার্ট ডিজিজ, ব্রেন স্ট্রোক, এগুলোর নাম বিভিন্ন, কিন্তু অ্যাকচুয়াল রোগ একটাই, সেটা হচ্ছে সেল যদি ঠিকমতো কাজ না করে তাহলে রোগ তৈরি হয়। তো সেখানে যে ম্যালফাংশনিং অফ সেলস বা সেলসের যে ঠিকভাবে কাজ না করা শুধুমাত্রই একটা বিষয়, এবং সেটাকে ঠিক করার জন্য সেটা যে অসুস্থ হয়, সেই অসুস্থ হওয়ার কারণ কিন্তু মাত্র তিনটে। সেই তিনটে কারণের প্রধান কারণ হচ্ছে যে আমার চিন্তা ভাবনা, আমার থট, আমার চিন্তা। কারণ আজকে আমার শরীরের মাসেলস, আমার শরীরের গ্ল্যান্ড, আমার বিভিন্ন গ্ল্যান্ডের সিক্রেশন, টোটালটাই কিন্তু আমার মানসিক স্থিতির উপর নির্ভর করে সিক্রেট হয় বা নিঃসরণ হয়। যেমন আমি যদি একটা খুব দুর্গন্ধময় জায়গা দিয়ে যাই, তো আমার মুখে যে থুতুটা আসবে, অর্থাৎ আমার যে স্যালাইভারি গ্ল্যান্ড বা লালাগ্রন্থি থেকে যে সিক্রেশনটা হবে, সেটাকে আমি খেয়ে নিতে গেলে বা যদি আমি গিলে নিতে চাই, তাহলে আমার বমি উঠে আসবে। কিন্তু আবার যখন সুস্বাদু খাবারের গন্ধ আসবে, তখন ওই স্যালাইভারি গ্ল্যান্ড থেকে ওই লালা যদি নিঃসরণ ঠিকমতো না হয়, তাহলে আমার খাবার ঠিকমতো হজম হবে না। তো এখানে একদম পরিষ্কার যে হিউম্যান বডি এমন একটা জিনিস যে তার মানসিক স্থিতি, তার এনভায়রনমেন্টের উপরে একই গ্ল্যান্ড ভিন্ন রকম কাজ করে।
তো এই সহজ সত্যটা আমরা কেন এস্টাবলিশ করতে পারছি না, সেই জায়গাটায় না গিয়ে আমরা হিউম্যান বিংকে এমন একটা জায়গায় নিয়ে গেছি যে আমার বয়স হচ্ছে মানে আমার সুগার প্রেশার হবে, আমার হার্ট ডিজিজ হবে, হার্ট ব্লকেজ হবে, অপারেশন আমাকে করতে হবে, তার জন্য আমাকে মেডিক্লেম করে রাখতে হবে, তার জন্য আমাকে টাকার ব্যবস্থা করে রাখতে হবে। এই যে একটা বিলিফ সিস্টেম, যেটা তো আমার হিসাবে যদি বলি একটু হয়তো বড় কথা হয়ে যায়, কিন্তু ব্যাপারটা এরকম যে ধর্মীয় যে অন্ধবিশ্বাস যেভাবে মানুষকে খারাপ দিকে অনেক সময় ঠেলে নিয়ে যায়, ঠিক সেরকম আজকে এই মেডিকেল সম্পর্কে বা এই স্বাস্থ্য সংক্রান্ত বা হেলথ বিষয়ে যে অন্ধবিশ্বাস মানুষের মধ্যে তৈরি হয়ে গেছে, এই বিশ্বাস থেকে আগে বের করার জন্য তাদেরকে টেনে বের করে যদি আমরা না আনতে পারি, তাহলে আমরা কখনোই আমাদের হেলথ ভালো করতে পারবো না, কখনোই পারবো না। সুতরাং বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তি শিক্ষিত মানুষের কাছে আমার একদম করজোড়ে নিবেদন যে আমার কথাগুলো যদি আপনাদের মনে হয় যে আমি অযৌক্তিক কথা বলছি, তাহলে আপনারা সেটাও কমেন্টে জানান। আর যদি মনে হয় যে না আমার কথার মধ্যে কোনো যুক্তি আছে, তাহলে আপনারা প্লিজ একটু চিন্তা ভাবনা করুন এর থেকে বেরিয়ে আসার জন্য। আমার চিন্তা ভাবনা আমি এইভাবে আপনাদেরকে জানাতে থাকবো। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে